আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। বেলা বাজে 10:45। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মেঘ সেই ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার কথা কানে তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনা অনেক ভালো। মেঘ মন খারাপ করে বলল, চলুন না সমুদ্রে যাই। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কোঁচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অধরের কোণে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালেই আমার হৃদয়ে শনিতে ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করল, আপনি একটা মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরল। আবির প্রশস্ত আঁখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল, বলো বলো, বইয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নিষ্ঠুর পুরুষ হলে আমার বইয়ের কাছেই হব, পরনারীর চোখে না হয় সাধু পুরুষই হব। মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করল, আপনি যদি সমুদ্রে নাই নেবেন, তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল, বিয়ে করা বউকে হানিমুনে এনেছি, তার জন্য এত বড় কথা? আজকে বউয়ের মুখে হাইজ্যাকার শুনতে হচ্ছে? এই জীবন রেখে কি হবে? মেঘ ভ্রু কুঁচকে রাগী চোখে তাকিয়ে আছে। আবির এক মনে হেসেই যাচ্ছে। মেঘ কিছু না বলে উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নাম নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশে ঘেঁষে দাঁড়ালো। মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল। মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলো ভাবে উঠছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছুই বলল না। আবির মুচকি হেসে আস্তে করে বলল, হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যেতে চাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল, রাগ করো না জানো, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ, ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে আসলো। ঠিকই, কিন্তু মেঘ আর আসলো না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলল। মেঘের রুমে আসার কোনো নামই নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করতেই গুরুগম্ভীর কণ্ঠে বলল, খুব সুখে আছিস না? দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না। বউ পেলে আগেই তো সব ভুলে যেতি। এখন আর কি বলবো? শুধু একটাই কথাই বলবো, বউ কিন্তু আমারও আছে। আমি রাকিবের কথায় প্রতিউত্তরে কিছু না বলে হঠাৎ উচ্চস্বরে বলতে শুরু করলো, রাকিব রে, তুই ঠিকই বলেছিস। রাকিব থতমতকে জিজ্ঞাসা করলো, আমি এবার কি বলেছিলাম? আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, চুপ থাক। আবির প্রগাঢ় কণ্ঠে ফের বলল, বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝছি তুই যা বলেছিলি একদমই ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই 2 দিনে আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপা স্বরে বলল, কত নাটক করে বিয়েটা করলি, এখন আবার গার্লফ্রেন্ড খুঁজছিস? হারামি কোথাকার। আবির কণ্ঠ 3 গুণ শিঙ্গে তুলে আবারও বলে উঠল, রাকিব, তুই তাকে বলে দিস আমি খুব মিস করি তাকে। মেঘ রুমে আসতে আবির ফিসফিস করে বলল, কাজ হয়ে গেছে, রাখি এখন। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কাকে মিস করছেন? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল, আমার গার্লফ্রেন্ডকে। কে সে? ছিল এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস।
আমিও সিরিয়াস, তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতন ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করতো, আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দেওয়ানা ছিল। অথচ তুমি, সামান্য কথাতে মেঘের দু চোখ টলমল করছে। একরাশ মন খারাপের মুহূর্তে মনে উঠল অন্ধকার, মনে উঠানে অন্ধকার নেমেছে, বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। মেঘের মন বলছে আবির মেঘ ব্যথিত অন্য কাউকে ভালোবাসতে পারে না, কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাচ্ছে না। তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আচমকা নাক টানার শব্দে আবির দৃষ্টি ফেরালো। মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের দুবাহু চেপে ধরে আদরের কণ্ঠে শুধালো, এই কি হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো, আগেই বলে দিতেন একদম কাঁদবে না, আগেই বলে দিচ্ছি একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরাকে আমি নিয়ে এসেছি। যত্নে না রাখলে পরে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের উপরে আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলে যার বুকে তোলপাড় চলত, আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করত, না খেয়ে বসে থাকত। সময় অসময় আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করত, অভিমানে গাল ফোলাতো। সেই অভিমান হলে আবারও আবিরের প্রণয়ের আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে ফের বলল, বউ, তুমি প্রেমিকা হিসেবে ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। আবির কিছু বলতে যাবে তার আগেই মেঘ নিচু হয়ে নিজের কাঁধ থেকে আবিরের হাত সরিয়ে বিছানার উপরে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখের উৎকণ্ঠার রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ অকস্মাৎ আবিরের কপালে নিগড়িয়ে চুমু দিল। আবিরের প্রশস্ত দু চোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। আবির নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সরতেই আবিরের বিমোহিত চাহনির মুখোমুখি হলো। আবিরের চাহনি দেখে মেঘ ভেতর ভেতর লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাইরে প্রকাশ করলো না। মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের উপরে, দুইটা দেহ একসঙ্গে লেপ্টে আছে। মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে। আবিরের নিখুঁত ভালোবাসায় মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। চোখ বন্ধ করে শার্টের উপর দিয়ে আবিরের পেট খামচে ধরেছে। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানভীরের সাথে বন্যার কোনো কথা হচ্ছে না। বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে তানভীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানভীরের নাম্বারে কল দিল, কিন্তু তানভীরের নাম্বার বন্ধ। বন্যা ভ্রু কুঁচকে নাম্বারটা চেক করে আবারও কল দিল। তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কেঁপে উঠেছে, ঘন ঘন শ্বাস ফেলছে। চোখের সামনে আয়েশার থাপ্পড়ের ঘটনা বারবার মনে পড়ছে। বন্যা কপালে চাপড়ে রাশভারী কণ্ঠে বলল, সবসময় রাগ নিয়ন্ত্রণে রাখতে
পারিস কাল, তাহলে কাল কেন পারলি না বন্যা? ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ভয়ে বন্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশা বিশা না পেয়ে আইরিনের দেওয়া একটা নাম্বারে কল দিল। মূলত ফোনটা মাহমুদা খানের। আইরিন কল রিসিভ করে ফিসফিস করে বলল, ভাবি কোথায় তুমি? বাসায়। কেন? তানভীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পরে সেই যে বের হয়েছিল, এখনো বাসায় আসেনি। বাসার সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কোনো কথা হয়েছে? না, কিন্তু উনি কোথায়? জানি না, ফোন বন্ধ। ভাইয়ের বন্ধুরাও কিছু জানে না। এখন রাখছি, কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শোনো, আইরিন কল কেটে দিয়েছে। বন্যা দুই হাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যা খুব ভালোই ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেই সব ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তির সৃষ্টি হবে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। তানভীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমেদ খান আবিরের নাম্বারে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ভ্রু কুঁচকিয়ে বলল, জানি না, আমার সাথে কথা হয়নি। ওর ফোন বন্ধ, গতকাল থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখা দেখি তানভীরও শুরু করেছে। ও যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি মানে? আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকমের কথা হয়নি। ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা। আর যাই হোক, পছন্দ থাকলে আগে ভাগে জানিও। জি আব্বু। আলী আহমেদ খান ফের বলল, খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, মানে? এখন আর মানে করতে হবে না। তুমি যে আরো 3 বছর আগে কাবিনের কাজ সেরে ফেলেছ, এটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু আমি না, এখন বাসার সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানভীর। তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছিল। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভেবে ভেবো না তোমার বিয়েতে আমি এমনি রাজি হয়ে গিয়েছি। আমি শুধু তানভীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছিলাম। আমি যদি সেই দিন রাজি না হতাম, তাহলে তোমাদের ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনোদিনও চাই না। আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এমন থাকুক। তাই আবার বলছি, তানভীরের সম্পর্কে এমন কিছু জানলে আগেই জানিয়ে দিও। আবির তপ্তস্বরে জানালো, আমি তানভীরের সাথে যোগাযোগ করে তারপর আপনাদের সাথে কথা বলবো। আপনারা চিন্তা করবেন না। ঠিক আছে, তানভীরের সাথে কথা হলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। তানভীর প্রবুদ্ধ আখিতে দূরের আকাশে চেয়ে আছে। মেঘকে না পেলে আবির মরে যাবে, এই কথা আলী আহমেদ খানকে বলায় আবির তানভীরের উপর নিজের রাগ ঝেড়েছিল, অথচ তাদের বিয়েতে কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হবার পেছনে তানভীরের হাত ছিল। এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে। তানভীরকে জড়িয়ে ধরে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আবির সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। সবার মতন আবিরও নাম্বার বন্ধ পেল। আবির কল দিতে দিতে আনমনে রুমে ঢুকতেই মেঘের লম্বা চুলের আবিরের চোখে মুখে লাগে। মেঘের ভেজা চুলের পানি আবিরের মুখ সহ গলা পর্যন্ত ভিজে গেছে। মেঘ পেছন ঘুরে আবিরকে দেখেই
ভীতু কণ্ঠে বলতে শুরু করলো। সরি সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল, বিয়ের পর বইয়ের ভেজা চুলে চোখ মুখ না লাগলে বিয়ের ফিলি আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গে স্বামী মনে হচ্ছে। হায়। মেঘ চিবুক নামিয়ে কয়েক কদম পেছাতে আবির আশ্চর্য নয়নে তাকালো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো, গলায় একটা স্কার্ফ, ওড়না পেঁচানো। আবির বিস্তীর্ণ আঁখিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকাতেই কিঞ্চিত হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব। মেঘ মলিন কণ্ঠে বলল, ঘুরতে যখন নিয়েই যাবেন না, তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে? তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি। এবার বলুন, ঘুরতে নিয়ে যাবেন? তাহলে এখনই সাজুগুজু করবো। আবির মৃদু স্বরে বলল, থাক থাক না, এভাবেই ভালো লাগছে। কাছে আসো, হাতটা ঠিক করে দেই। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করলো, আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি। আপনি কি রাগ করেছেন? আপনি কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার সেখানে শার্ট আর এমন কি? এদিকে আসো। মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনে শার্টের হাতটা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শোধালো, বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে? না, কেন? তানভীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানভীরও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল। বলল রাত থেকে তানভীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে শোধালো, বাসায় নেই মানে? কোথায় গেছে? কেউই জানে না। তানভীরের ফোন বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞাসা করো কোনো সমস্যা কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নম্বরে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠল, এই তার ছিঁড়া বদের হাড্ডি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, এসব কি ধরনের ভাষা? মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসলো। আবির যে তার পাশে বসা, এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলে গিয়েছিল। মেঘ আস্তে করে ঠোঁট গিলে শান্ত কণ্ঠে বলল, ভাবি আপনি আমার ভাইকে কি বলেছেন? আবির মৃদু হাসলো। বন্যা উষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেব। উনি আমার কথা ঠিক মতো না বুঝে ফোন বন্ধ করে ফেলেছেন। এতে আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আর আমি মেয়ে বলে সবকিছুই করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস। আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারি না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিছুই নেই। বন্যার কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দুই হাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথায় এলিয়ে দিয়ে আস্তে করে বলল, বন্যা পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে। আবির কিছু না বলেই আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করতে আবির একদমে বলতে শুরু করলো, ভাইয়া আমি তোমাদের বিয়ের হানিমুন আটকিয়েছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল অফার। আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আরিফ, মিম, তানভীর সবাইকে নিয়ে আসবে। 1জন স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে। বুঝতে পেরেছ? আসিফ রাশভারী কণ্ঠে বলল, এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবে যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের
মুক্তি। তানভীরকে কোথায় পাবো? ওর ফোন তো বন্ধ। সেসব আমি দেখছি, তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা। একাকাশ জুড়ে রগরগে তারার মেলা, প্রকৃতি ছেয়ে আছে অদ্ভুত শীতলতায়। সমুদ্রের উর্মির ঢেউ শরীরের সাথে সাথে মনকেও প্রাণবদ্ধ করে তুলছে। মেঘ আবিরের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে, চোখে মুখে উজ্জ্বলতা, অদ্ভুত এক ভালো লাগার মন অশান্ত হয়ে উঠেছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুইজনের পা ভিজিয়ে দিচ্ছে। মেঘ সীমাহীন সমুদ্রের পানি কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা আবিরের অভিমুখে তাকায়। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি সেই দিন প্রথমবারের মতন কক্সবাজার এসেছিলাম, সেই দিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়ে আসবো। তানভীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজি হইনি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বইয়ের সাথে বোনের মতন আচরণ করার কতটা শাস্তি স্বরূপ এটা তুমি কি বুঝবে? তখন তোমাদের নিয়ে আসলে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম না। মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ঘন্টাখানেক ঘুরে ডিনার করে দুইজন একটু রাত করেই রিসোর্টে ফিরেছে। আবির মেঘের ফোন থেকে বন্যার নাম্বার বের করতে যাবে, অকস্মাৎ আবিরের নাম্বারটা চোখে পড়ল। আবির মৃদু হেসে আমার আবির এর পেছন থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে। বন্যার নাম্বার বের করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছে। মেঘ বিকেল থেকে বন্যার বোনকে কম করে হলেও 50 বার কল দিয়েছে। আর রিতকে বলা মাত্র কক্সবাজারে আসতে রাজি হয়ে গেছে। বন্যার বোন শুরুতে রাজি না হলেও মেঘের তুমুল জোরাজুরিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বন্যাকে পাঠাতে রাজি হয়েছে। মেঘ বলেছিল বন্যার আপু যেন তাদের সাথে আসে, কিন্তু সময়ের অভাবে উনি যেতে পারছেন না। বন্যার বাসায় সবাই রাজি হলেও বন্যা কক্সবাজারে যেতে একদমই রাজি না। মেঘের অতিরিক্ত জোরাজুরির জন্য এক পর্যায়ে মেঘের কল রিসিভ করা বন্ধ করে দিয়েছে। মেঘ শুয়ে শুয়ে অনর্গল তানভীরের বন্যার কথাই বলছে। আবির অনেকক্ষণ যাবৎ ট্রাই করতে করতে একসময় তানভীরের ফোনে কল ঢুকেছে। তানভীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্ত স্বরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আইরিন, মিমরা সবাই কক্সবাজারে আসছে, তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস। তানভীর শান্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির রাশভারী কণ্ঠে বলে উঠল, সমস্যা নেই, তোর ইচ্ছা না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা আর তার ভাইও আসবে, এই আর কি। ঠিক আছে, রাখি তাহলে। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ। আমাদের সাথে? মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ। তুই তো আসবি না, থাক তাহলে। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কয়টায় রওনা দিবে? আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আসিফ ভাইয়াকে কল দিচ্ছি। তোর ইচ্ছা। আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ সহস্যে বলে উঠল, আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এইসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝি তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন বন্যা আসবে, বন্যা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের হাতে দিয়ে বলল, দেখো। মেসেজে লেখা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছা অচিরেই ভুলে যেতে হবে। আপনি
ভাইয়াকে কি বলেছেন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে 72 ঘন্টার মধ্যে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তবে 72 ঘন্টার মধ্যে ঠিক সমাধানে না আসতে পারলে 72 ঘন্টার পর পরিবারের পছন্দ কি মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজারে আসবেন। আর যদি মনে করেন আপনার আমার ভাইকে প্রয়োজন নেই, তাহলে 72 ঘন্টার পর আপনার আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপনি ভাবি হতে না পারলেও দূর সম্পর্কের ভাবির সমান মূল্যায়ন করব। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না, তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটাই বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করলো, আপনি যে মেসেজ পাঠিয়েছেন বন্যা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে তো আমাদের বাড়ির বউ হলে সবই জানতে পারবে। কিন্তু আপাতত তাদের মধ্যকার ঝামেলা মেটানো প্রয়োজন। মেঘ অকস্মাৎ আহ্লাদী কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ, আমার আর ভালো লাগছে না। আবির মলিন কণ্ঠে জানতে চাইল, তুমি তাই চাও? ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাও তাই হবে। বন্যার কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষ করে বন্যার বোন রুমে এসেছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদুস্বরে বলল, কিছু হয়নি। ব্যাগ গোছাসনি? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, ওদের বাসায় কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আছিস কেন? মন খারাপ না, মেঘ ওর হাজবেন্ড দুজনে খুব করে রিকোয়েস্ট করেছে, আব্বুর সাথে কথা বলে রাজিও করিয়েছে। তোর এখন কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি, রিদ আর তোর যত খরচ লাগবে সব ওইখান থেকেই করিস। উঠে প্যাকিং কর। বন্যার শীতল চোখে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কেন বুঝিস না তুই? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে, জানিস তো। এই অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি, শুধুমাত্র তোর মন ভালো করার জন্য। তাই কোনোভাবেই মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বন্যা মলিন হেসে বলল, ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম, আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীর, রিদ আর আরিফ বিপরীত পাশে। আসিফ আর জান্নাত আলাদা বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে রিদের সাথে টুকটাক দুষ্টুমি করছে। রিদের বয়স আইরিন আর মিমের মতনই। বন্যা কারোর সাথে তেমন কোনো কথা বলছে না, নির্বিকার চোখে শুধু তানভীরকেই দেখছে। তানভীর প্রায় পুরো রাস্তায় চোখ বন্ধ করে বসেছিল। 2-একটা কথা বললেও বন্যার সাথে কোনো কথা বলছে না, আর না একবারের জন্য তাকিয়েছে। মেঘ আর আবির আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছে। মেঘ আজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরেছে, যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে। মিম, আইরিন নামতেই ছুটে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানভীর নামতে আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাইয়া? ওকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করলো। মনের ভেতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না, তবুও তানভীর মলিন হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আরিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ফাজলামো করছে। আবার
বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিম আর হৃদ টুকটাক কথা বলছে। হৃদের আগে কোথায় কোথায় ঘুরতে গেছে, কার সাথে গিয়েছে, এখানে কেন এসেছে, সেই সব নিয়ে গল্প করছে। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর আর ভাইয়ার মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে? আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না। এদিকে আবির ও তানভীরকে বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তর দিচ্ছে না। তানভীরের নিস্তব্ধতায় আবির মেজাজ চড়াওভাবে খারাপ হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে শেষে যে যার মতন রুমে গেলেও আবির আর তানভীর চায়নি। আবির তানভীরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রেখে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবুও আমি কারোর সুখের সময়ে দুঃস্বপ্ন হতে চাই না। কোনো দুঃস্বপ্নের কথা বলছিস? তুই খুব ভালো করেই জানিস, তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো কখনো দুঃস্বপ্ন দুঃস্বপ্ন হয়েই থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোকে জোর করে এখানে আনিয়েছি। এখন বল, তোর কি হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাই। বন্যার চোখে আমি তানভীর অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে? আমাকে বাস্তবতার 3 পাতা অভিব্যক্তি বুঝিয়েছে। আবির মৃদু হেসে বলল, এটা আর এমন কি, প্রেমিকার চোখে নিজের প্রেমিক সব সময় নিষ্কর্মা আর অযোগ্যই থাকে। ও ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে বলেছে কে? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চ শব্দে হেসে বলল, রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থা মন আর মস্তিষ্কে কোথাও নেই। হৃদয়ের জায়গায় দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার উপরে রাগ করে ফোন বন্ধ করে রেখেছিস, আর সেই রাগ সে আমার বউয়ের উপরে ঝেড়েছে। কারণ বন্যার প্রিয় মানুষ তুই, আর তোর কাছের মানুষ মেঘ। অধিকার বোধ না থাকলে কেউ কারোর উপরে রাগ দেখায় না তানভীর। তুই খুব ভালোভাবেই জানিস বন্যার বাস্তববাদী একটা মেয়ে। সে তোকে বাস্তবতা নিয়ে নিয়ে জ্ঞান দিয়েছে। এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না। তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিস, এটা কি জানে? না। আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবারে বন্যার বড় আপুর বিয়ে। জানিস কিছু? হ্যাঁ। তারপর তারপর আপাতত শুধু কাবিন হবে, 5-6 মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কে বললো? হৃদ। বাহ, এখনই শালার সাথে এত মিল? এত মিলের কিছুই নেই, আসার সময় বলছিল তাই শুনেছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করলো, তোকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানভীর আবিরের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনো মনে দোটানা আছে? মনের কোণে অভিশঙ্কা নিয়ে প্রেম হয় না, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্বিকার ভঙ্গিতে বলতে হবে, যে কোনো মূল্যেই হোক বন্যাকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার উপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি, বরং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। বন্যা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই। হয়তো মেঘের মতন ও সরাসরি কিছু
বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথা ঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবাসাতেই দিতে হয়। তানভীর ঢোক গিলে অক্লিষ্ট কণ্ঠে শোধালো, এখন আমার কি করা উচিত? আবির মেকি স্বরে বলল, সামনে সমুদ্র আছে, যা এক বালতি পানি খেয়ে আয়। ফাজলামো করো না প্লিজ। সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তোর যা ইচ্ছা করিস। যা ইচ্ছে? আবির আর চোখে তাকিয়ে গরুভার কণ্ঠে বলল, রিল্যাক্স। তানভীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও হাসলো। দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেঘ বেঘোরে ঘুমাচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদলখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে উঠে, তার সংস্পর্শ পেলেই আবিরের হৃদয় প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারোর কাছে দায়বদ্ধ, কারোর ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনি আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময়ে নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করল। মেঘ ঘুমের মধ্যেই আটকে ওঠে। কোণঠায় চোখ মেলতেই আবিরকে দেখতে পেল। আবির সস্নেহে প্রশ্ন করল, ভয় পেয়েছ? মেঘ শুকনো ঢোক গিলে কিঞ্চিত কিঞ্চিত হাসার চেষ্টা করল। কোনো কথা না বলে আচমকা আবিরের চওড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বোলাতে লাগলো। কিছু সময় নীরবতা কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আঁচড় দিতে দিতে ডাকলো, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে, কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না? মেঘের মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 হয়েছে। এখন বলো আবির। আবির ভাই। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে। বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙ্গুলের নখ দিয়ে আবিরের বুকের উপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতে আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের উপর A+M লিখতে হবে না ম্যাডাম, আপনার নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির। গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না। আমি কি স্কুলে পড়তে এসেছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসা ট্রেনিং নিতে এসেছো। বলো আবির, এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছ? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম হব। মেঘ অতর্কিতে আবিরের বুকে চিমটি কাটল। আবির মৃদুস্বরে ফের বলল, কি বলতে চাচ্ছিলে বলো। আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম। আপনার রুমের দেওয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডিএ মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয় হরিণী। ছোটবেলায় স্কুলে কারোর মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞাসা করায় সে এই অর্থ বলেছিল। বাসায় এসে আমার সে কি বায়না, তোমার নাম যেন দিলশা রাখা হয়। এমন আজগুবি নাম শুনে বাসার মানুষ আমার কথা কানে তোলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম। আমার হৃদয়ের রানীকে শুধু আমি দিলশা রাখবো।
নামটা সুন্দর না? মেঘ অনুষ্কা কণ্ঠে বলল, হ্যাঁ খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না, আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কেউ কিছু না জানিয়ে আপনি প্রথমে বিয়েটা ভেঙেছিলেন, দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর না আমার কাছে ফোন ছিল। আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন আপনি কি বাইরের বাইরের কেউ বলেছিল? বাইরের মানুষ শুধু বাইরের নিউজ দিতে পারে, বাড়ির ভেতরে কি চলছে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিল। আব্বু? হ্যাঁ। কিন্তু এখন তো আব্বু কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করেছিল, আমাকে ছেলের সামনে যেতে জোরাজুরি করেছিল। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগেই তোমাকে ছেলেপক্ষর সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়েক্ট করি সেটা দেখতে চেয়েছিলেন। সেদিন শোনোনি, সবই ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়ে জানানোর পর আপনি এত ভীতু ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছে সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবের সাথে বসেছিলাম। সেখানে এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। বাইরে থাকাকালীন হঠাৎ আমার ওই নাম্বারের কথা মনে পড়ে। কৌতূহলবশে নাম্বারটা ভাইয়াকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কিনা। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিলেন। সিমটা তোমার আব্বু মানে আমার শ্বশুরের নামে রেজিস্টার করা ছিল। আমি সেই দিন বেশ অবাক হয়েছিলাম। 50% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আবার 50% সন্দেহ ছিল। তাই তখন বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেইনি। ভাইয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপর যা হোক একটা সিদ্ধান্ত নেব। তুমি আমার সাথে থাকবে। আচ্ছা, এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে। আচ্ছা। হ্যাঁ। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়লেও পাশাপাশি দুইটা রুমে দুই কপটির চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম দেওয়া হয়েছে। মিম আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোফায় হেলানা দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানভীরের নাম্বার বের করে একবার কল দেওয়ার চেষ্টা করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানভীরও একইভাবে ছটফট করছে। ভোরের আলোয় ফোটার আগেই সবাই সমুদ্র সৈকতে পৌঁছিয়ে গেছে, তবে জান্নাত আর আসিফকে কেউই ডাকেনি। আবির আগেই বলেছিল তাদের বিরক্ত করবে না, তাই ইচ্ছে করেই ডাকেনি। তানভীর কিছুক্ষণ দাঁড়ালো। মেঘ আর আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পেরিয়ে আসিফ আর জান্নাত এসেছে। আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, আমাকে ডাকলি না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিয়েছিলাম। বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চলল। এখন আর আমাদের সেই সুযোগের দরকার নেই ভাই। তোরা নবদম্পতি, এখন সুযোগ তোদের লাগবে। আবির মেকি স্বরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না, নিজেরাই করে নিতে পারবো। এজন্যই তো বাসরাতে বউকে নিয়ে পালিয়েছিস। আবির শব্দ করে হাসলো, সে সাথে আসিফও। মেঘ, মিম, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্রে পা ভেজাচ্ছে। ঢেউয়ের গতিতে ছোটাছুটি করছে। আরিফ ও হৃদও তাদের সঙ্গ দিচ্ছে। আবির আর আসিফ তানভীরের বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলল। এক সময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, বন্যা দাঁড়াও। জি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক
মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় বলতে বলল। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার তানভীরের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আজ আমি তানভীরের ভাই না, বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতিমধ্যে জানো তানভীরের জীবনে কেউ একজন ছিল, তুমি তাকে দেখেছো। সেই সব কৈশোরের আবেগ ছিল, এখন সে আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছে। তোমাকে তানভীর ছোট থেকে চিনলেও কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবেনি। যেই দিন প্রথমবারের মতন তোমাকে নিয়ে ভেবেছিল, সেই দিন থেকে আজ অব্দি প্রতিনিয়ত ও শুধু তোমার সে শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্নছাড়া, শুধু তোমার জন্য সেই লাইফস্টাইলের পরিবর্তন এনেছে। আমি এখন পর্যন্ত তানভীরকে কম করে হলেও 50টা ঘড়ি কিনে দিয়েছি, কিন্তু ও কোনোদিনও ভুলেও একটা ঘড়ি পরেনি। অথচ তুমি একবার তাকে একটা ঘড়ি দিয়েছিলে, সেই ওই ঘড়িটা ঠিকই পড়েছে। এমন ছোটখাটো হাজারো পরিবর্তন ওর মধ্যে এসেছে। প্রথম প্রথম ওকে আমি ওকে বলে বলে সব কাজ করাতাম। এখন সে নিজে থেকেই বেশি বুঝে, এখন সে আমার থেকেও বেশি বুঝে। আমাদের বিয়ের ব্যাপারটা ও একা হাতে সামলিয়েছে। তানভীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা আছে। তোমার মুখ থেকে কোনো একদিন শুনেছিল তোমার আব্বু তোমাদের সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিবে, সেজন্য রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বই কিনে পড়াশোনা শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানভীরও নিজেকে সেইভাবে উপস্থাপন করতে চেয়েছে। তবে প্রতিটা মানুষের আবেগ অনুভূতি ভিন্ন রকম। তোমাকে ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে, তাই তোমার সামনে নিজের অনুভূতি বহিঃপ্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট করে কথা বলছি না, কিংবা দোষারোপও করছি না, শুধু তানভীরের অবস্থাটা বোঝানোর চেষ্টা করছি। তানভীর যদি একবার বলে সে চাকরি ব্যবসা কিছুই করবে না, তবুও তাকে কেউ কিছু বলবে না, অন্ততপক্ষে আমি তো নাই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। আমার টাকা নয়, বরং ও নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা, তানভীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম। সবাই জানে আমার ছোটখাটো বিজনেসে 70% শেয়ার আমার নামে, কিন্তু তারা কেউ এটা জানে না। এই 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানভীরের, 20% মেঘের, 20% আমার, আর বাকি 10% মিম আর আদির। এই কথা তানভীর পর্যন্ত জানে না। আমি কোনোদিনও ওকে জানানোর প্রয়োজনই মনে করিনি। আমি তানভীরকে সবসময় সুযোগ দিয়েছি, ও যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানভীর ব্যবসায় অমনোযোগী বলে চাচ্চু প্রায়ই রাগ করেন, কিন্তু আমরা দুইজনই তানভীরকে পুরোপুরি সাপোর্ট করেছি, যেন পড়াশোনা করে একটা জব নিতে পারি। তোমার ইচ্ছেকে প্রাধান্য দিতেই তানভীর সবকিছু ছেড়েছে। এই তুমি যদি তার হাত ছেড়ে দাও, ও কি করবে বলো? মেঘ ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, উনি আমার কথাতে এতটা কষ্ট পাবে আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, এগুলো কিছুই আমি জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করেন না, এমন অগোছালো জীবনযাপনও পছন্দ করেন না। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া কিছুই করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম। তোমার পরিবারের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই না? ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, তানভীরকে পাঠাচ্ছি যত দ্রুত সম্ভব। মনোমালিন্য ভেঙে মন হালকা করো। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, বউ চলো। বন্যা শক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ এখানেই থাকো। আবির ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকাতেই চোখের ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা জানি কেমন করে ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, প্রেশারটা মনে হয় 20-এ নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হাই আল্লাহ, এখন কি হবে? তাড়াতাড়ি রুমে চলো, এখানে আর থাকা যাবে না। তোমাকে নিয়ে
তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগেই আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বন্যা থ হয়ে তাকিয়ে আছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। বন্যা একা একা হাঁটছে আর মনে মনে ভাবছে, মেঘ গত কাল কতগুলো ফুল কিনেছে, সেগুলো যত্ন করে পানির বোতলে ভিজিয়ে রেখেছে। মেঘ দ্রুত রুমে এসে সেই ফুলগুলো নিয়ে আসছে। তানভীরের হাতে ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিক মতো প্রপোজ না করতে পারলে আজকের পর আমার ভাবির দিকে ভুল করেও তাকাতে পারবে না, এই বলে রাখলাম। এই এই যে আমার উনি সাক্ষী আবির নিরেট কণ্ঠে বলল, একদমই ঠিক, আজকেই তোর জন্য লাস্ট চান্স। আজকের পর আমরা কেউই তোর সাথে নেই। তানভীর মলিন হেসে বলল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, একসেপ্ট না করা পর্যন্ত ফিরে আসবে না। খিদাই বেহুশ হয়ে গেলেও না। ঠিক আছে আমার বোন, আপনি যা বলবেন তাই হবে। তানভীর ফুলগুলো হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আসলো। এত মানুষের ভিড়ে বন্যাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বন্যা সমুদ্রের পাড়ে নিস্তব্ধ হয়ে হাঁটছে। তানভীর বন্যার পাশে ঘেঁষে দাঁড়াতেই বন্যা চমকে উঠে কিছুটা সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে বন্যাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তানভীর বন্যার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করলো, নিষ্করণে পৃথিবীতে অপ্রিয় কেউ অনিচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেলেও একটা মেয়ে যেভাবে রিয়্যাক্ট করে, সেই রিয়্যাক্টটা হৃদয়ে ছুঁয়ে যাওয়া মানুষটার সাথে কখনোই করতে পারে না। হৃদয়টাকে আজীবন বেঁধে রাখবে বলা মেয়েটাও একসময় কারোর প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই না বন্যা? বন্যা মাথা নিচু করে বলতে শুরু করলো, সেই দিন আপনার সাথে এইভাবে রিয়্যাক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। মেঘের বিষয়, বাসার সব বিষয় নিয়ে সেই দিন একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলছিলাম আমি কথা বলতে চাচ্ছি না, তবুও আপনি জোর করেছিলেন, তাই না চাইতেও রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম। আপনি সেটা না বুঝেই রাগ করে ফোন বন্ধ করে দিয়েছিলেন। আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সব সময় দেখে আসছি আপনি খুব দায়িত্বশীল একজন ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। আপনি কি না আমার সাথে এমন কাজ করলেন? মেঘের বিয়ের আগেও 2-3 দিন আমার কল রিসিভ করেননি, নাম্বার ব্লক করে রেখেছিলেন। এখন একদম বাসা ছেড়ে চলে গিয়েছেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যার শেষ কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। তানভীর আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসা বন্যার কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ, আমি সেই দিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর কখনো এমন হবে না, সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর। আপনার উপর রাগ করে আমাকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিক হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো হয় বিয়ে করার আগে আমাকে এই সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলুন। বন্যার 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, ঠিক মতো কথাও বলতে পারছে না। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকে। অকস্মাৎ এক হাতে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে চুপ করো, কি সব বাজে কথা বলছো? আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তুমি রাজি হলে তোমাকে করব, না হলেও তোমাকেই করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব, তবুও তোমাকেই বিয়ে করব। এই তানভীর শুধু বন্যার। আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। আমি নিষ্ঠুর হলেও
তোমারই থাকবো, পাষাণ হলেও তোমারই থাকবো, বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানভীরের দিকে তাকিয়ে আচমকা তানভীরকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় তানভীর কিছুটা ঘাবড়ে গেছে। বেশ আশপাশে অবেক্ষণ করে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখলো। প্রথমবারের মতন তানভীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। তানভীরের হৃদস্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলো ধপধপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘেদের বন্ধুমহলের সবচেয়ে ম্যাচিওর মেয়েটা আজ মেকআপ ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট বাচ্চার মতন তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানভীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুঙ্কার দিল। ভাবুক। বন্যা তানভীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যা হবে দেখা যাবে ভেবে তানভীরও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তানভীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লাগছে। ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যা বুঝতে পেরে তানভীরকে ছেড়ে পেছনে দেখার চেষ্টা করলো। তানভীর বন্যার পিঠ থেকে হাত সরাতেই ফুলগুলো দেখতে পেল। বন্যা তানভীরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল তোমাকে দেওয়ার জন্য। দিচ্ছেন না কেন? নাকি অন্য কাউকে দিতে চাচ্ছেন? তানভীর ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক এবং অনন্য নারী, দিলে তোমাকেই দিব। কিন্তু কথা হলো হাঁটু গেড়ে না দিয়ে এমনি দিয়ে দিলে কি তুমি রাগ করবে? না মানে আশেপাশে অনেক মানুষ আছে। হাঁটু পানিতে হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি শুরু করে তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা আশপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে, এমনিই দিন। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতন। তুমি আমার চোখে মুগ্ধতার অনল, হৃদয়ে উষ্ণ প্লাবন, আমার ছায়াবৃত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন তুমি, আমার ছন্নছাড়া জীবনে সুনিপুণ নাকি লাটাই। আচ্ছা, এই বিস্তীর্ণ জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসার সমুদ্রে তরঙ্গের ন্যায়, যার কোনো অন্ত নেই। আমাদের জীবন যত ভাটায় আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসার জোয়ারের মতন সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে তো ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুলগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর হুঙ্কার দিল, ভালোবাসি বলো। না বললে কি হবে? না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দুই পা করে পেছাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি।